আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হয়ে গেছেন যে ছাত্রলীগ হঠাৎ করে কি কঠিন পরিকল্পনা শুরু করলো। আসলে ব্যাপারটা কি তা হয়তো আমি যতটুকু বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি আপনারাও আপনাদের মিসিং ডটগুলো মিলালে হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, দীর্ঘ 18-19 মাস বা 20 মাস চলে গেল, এর ভিতরে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ছাত্রলীগের ছেলেপেলারা মিছিল করছে। কখনো কখনো খুব কম হলেও দুই একটা আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে, এরকম দেখতে পেরেছেন। আওয়ামী লীগের একটা বা দুটো বা এর বেশি হতে পারে, দুঃখিত আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একটা বা দুটো মিছিল এতে সরাসরি আওয়ামী লীগের হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, আর যেমন আপনার শ্রমিক লীগ, তারপরে আপনার কৃষক লীগ, এই সমস্ত এদের এখনো মিছিল যদিও দেখা যায়নি, একদম নিষ্ক্রিয় একরকম বলতে পারেন। তো নিষ্ক্রিয়ত কারণ হচ্ছে যে আপনার যে হারে মব সন্ত্রাস চলতেছে, সবাই বাস্তুচ্যুত, স্থানচ্যুত, অনেকে দেশের বাহিরে গিয়ে চলে গিয়েছেন যান বাঁচাইতে। এরপরও কোটি কোটি জনসমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের এখনো আছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিভার্সিটিগুলোতে আপনার কমিটি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমিও একমত যে অনেকখানে অনেকগুলো কমিটিতে হয়তো ভুল করা হচ্ছে, কোনো কোনো স্থানে হয়তো সে আগের মতোই একজন বা দুইজন হয়তো ভুলবশত অন্য দলের নেতা হয়ে গেছেন, এখন তারাদের নামও চলে আসছে, বা কিছু লাল বদর আছে, এটা আমি স্বীকার করি। তবে এখনকার যে পরিস্থিতি, তাতে এই পর্যন্ত প্রায় 50টা বা 54টা কমিটি দেওয়া হয়েছে। তার মানে আমার 2-4-5টা নিয়েই আপনার সমস্যা আছে, বাকি কোনোগুলোতে এখনো তেমন সমস্যা পরিলক্ষিত হয়নি বা বাদ বিবাদও হয়নি। আর এই কমিটিগুলো দেওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে হঠাৎ করে এই কমিটিগুলো দেওয়ার শুরু করার কারণে কিছু কিছু জায়গায় এই কমিটিকে স্বাগত জানিয়ে যেমন ফেসবুক পোস্ট করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে, তেমন ভাবে আবার স্বাগত জানিয়ে 2-4টে মিছিলও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক এবং আমি আশা প্রকাশ করব ছাত্রলীগ যদি সারা বাংলাদেশে সমস্ত কমিটি, ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল পর্যন্ত কমিটিগুলো দিয়ে দিতে পারে, তাহলে একটা বিশাল খেলা হবে। আর ছাত্রলীগ দেওয়ার সাথে সাথে যদি এর পরবর্তী সংগঠন যুবলীগ, যুবলীগে যদি সেম কাজটা করে, যুবলীগ, এরপরে আছে আপনার স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, তারপরে আওয়ামী মহিলা লীগ যেটা আছে, এটা সহ আওয়ামী লীগের যেসব থানা ওয়ার্ডে কমিটি নেয়, এগুলোকে যদি রিসাবল করে ফেলা যায় এবং এটা পাবলিকলি চলে আসবে, কারণ এমনি পাবলিকলি জানে কে কোথায় কি করতেছে না করতেছে, এটা ঠিক। যদিও আমাদের হাজারো ভাইয়েরা তাদের বাড়িঘরে থাকতে পারছেন না, তারা অন্যত্র আছেন, কিন্তু একটা কমিটি হয়ে যাওয়ার পরে সবার মধ্যে একটা স্পিড আসবে। একজনে যদি 5জন করে ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে নামেন, তাহলে অনেক লাখো লোক সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিছিল করতে পারে। এখন যেমন হয়তো ধরেন চিটং একটা হচ্ছে, ঢাকায় হচ্ছে না, আবার আরেকদিন ঢাকায় হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে না, এরকম না করে আমার মনে হয় একটা সারা বাংলাদেশে যে কোনো একদিন ধুমাধুম 70-80-100টা মিছিল যদি বেরো যায়, 64 জেলায় 64টা মিছিল বেরিয়ে গেলে এইটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এখনই সুযোগটা এখন, সরকার মাত্র 2-3 মাস যাচ্ছে সরকারের, এর ভিতরে সরকারের সাথে এনসিপি, এনসিপির সাথে জামাত, এনসিপি মানে একটা ভজকট আছেই। আর কিছু কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ করতো বা আওয়ামী পরিবারের কিছু কিছু লোক ভয়ে হোক আর আগে গুপ্ত থাকুক, এখন প্রকাশ্য হোক, তারা এনসিপি, জামাত, বিএনপিতে জয়েন করতেছে, এগুলো যাবে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে ছাত্রলীগ যে কাজটা করতে, যে কঠিন মিশনটা শুরু করেছে, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এটার জন্য তাদেরকে স্যালুট, যে দেরিতে হলো তারা এই কাজটা শুরু করেছে। কঠিন মিশনটা
ছাত্রলীগ যদি কঠিন মিশনটা সারা বাংলাদেশে আগামী 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারে, এবং সাথে সাথে যদি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এরাও এই কমিটিগুলো করে ফেলতে পারে, তাহলে একটা ভালো জিনিস পাওয়ার আমরা আশা করতে পারি। এবং আমাদের হাতে এখন অনেক কিছু আছে, যেমন হামে প্রায় 560 জন শিশু মারা গেছে। এছাড়া আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল নাই দেশে, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, সামনে কোরবান, শুরু হচ্ছে লুটতারাজ, গরু লুট। এছাড়াও প্রতিদিন আপনার 10-12টা মার্ডার দেখা যাচ্ছে, কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে ফালাই দেওয়া, মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সব ঘটনা যদি কমিটিগুলো হয়ে যায়, এগুলো দিয়ে মানুষকে খেপায়া তোলা পরিষ্কার একটা জিনিস পাওয়া যাবে। তো এভাবেই যদি খুব দ্রুত এভাবে যদি চলতে থাকে বলতে যদি এটা আবার টেস্ট ম্যাচের মতো নেওয়া হয়, যে আমরা এখন দিলাম 54টা, 6 মাস পরে আরো 54টা, তারপরে আরো 54টা, ওইভাবে হইলে হবে না। খুব র্যাপিড অ্যাকশন, মানে এখন এই যে কমিটিগুলো যেগুলো দিচ্ছে, ছাত্রলীগ, যুবলীগে যদি দেয়, স্বেচ্ছাসেবক লীগ যদি দেয়, আওয়ামী লীগ যদি, এটা হচ্ছে একদম T20 ম্যাচের মতো করে ফেলতে হবে। মানে ধামাধাম আমরা সমস্ত কমিটি ঘোষণা করে দিব সব জায়গায়, যেগুলো গত 15 বছরও হয়নি, সব কমিটি ঘোষণা করে দিব, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসব। এরপরে আমরা যা করার করব, আন্দোলন সংগ্রাম। তাহলে আমার মনে হয় ব্যাপক উপকৃত হবে। আওয়ামী লীগ যেমন উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। তবে তার মধ্যে একটা জিনিস একটু হিসাব রাখতে হবে, যে যেই সব ছেলে পেলে, যেসব ভাই বোনরা এই মুহূর্তে রাস্তাতে নেমে দাঁড়িয়ে মিছিল করছেন, কথা বলছেন, জোর গলায় আওয়াজ করছেন, ওদের দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। কারণ ওরাই হচ্ছে যে এই গত 20 মাসে এই তৃণমূলের এই কর্মীগুলো যারা রাস্তাঘাটে ছিলেন, তারাই হচ্ছেন যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। মানে এরা কোনো কিছু ছাড়া, নিজেদের নেতৃত্ব ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেরা করেছেন। এটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। আর এই আগুন, এই স্ফুলিঙ্গটাকে যদি কাজে লাগানো যায়, মজা হবে। আপনার প্রতিটা কমিটি দিচ্ছে, এখন পর্যন্ত 54টা কমিটি দিচ্ছে, যতগুলো কমিটি দিচ্ছে তার মধ্যে থেকে মানে 10-12 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। সমস্যা নাই, এটা অ্যারেস্ট হবেই। আপনার কমিটি থাকলেও অ্যারেস্ট হবে, না থাকলেও অ্যারেস্ট হবে, আপনার পাইলেই অ্যারেস্ট করবে। কিন্তু এই অ্যারেস্ট করবে, ধরবে, কোর্টে নিবে, এইটার ভেতর দিয়ে হলো এই কমিটিগুলোকে ইস্টাবলিশ করে আপনার আন্দোলনটাকে আগায় নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগের এই কাজটা আমার হিসাবে আরো 6 মাস, 1 বছর আগে করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদিও করে নাই, বিভিন্ন কারণে, অনেক কারণ, এটা আপনিও জানেন, আমিও জানি, অযথা ওগুলো বইলা লাভ নাই। এখন যেটা করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত। তবে তাদের উপরে মনক্ষুণ্ণ না হয়ে বা রাগ না করে তাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত। এবং ছাত্রলীগ কমিটি যারা দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা আরেকটু সচেতন হন। যেখানেই কোনো ডিসপুট পাচ্ছেন সেটাই দেন দেয়ার সরাই নিয়া, তৃণমূল থেকে যারা এখনো রাস্তাঘাটে আছে, মিছিল মিটিং করছে, তাদেরকে এনে কমিটিতে ঢুকানোর চেষ্টা করুন। এবং প্রয়োজনে পুরানো যেসব কমিটিগুলো আছে ওগুলাকে ছাইটা ফালাই দিয়া ওখান থেকে আসলে যারা এখনো রাস্তাঘাট আছে, যারা এখনো মিছিল মিটিং সংগ্রাম করছে, যারা ফেসবুকে মিনিমাম নিজের ছবি, নাম টাম দিয়ে অ্যাক্টিভ আছে, প্রতিদিন পোস্ট করছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে একটু কাছে টেনে নিতে পারেন। এইটা হইলে আরো ভালো হবে। সুতরাং আমি আশা করব যে ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং মূল দল আওয়ামী লীগ সকলেই একই কাজ করবেন, যেটা এই মুহূর্তে ছাত্রলীগ করছে বা করানো হচ্ছে, সেম এই জিনিসটাই। ধন্যবাদ। এক কথাই বলবি, সজীব ভুইয়া রাজশাহী পাওয়া গেছে, ডিপ স্টেট ফাংশন করতেছে। সজীব ভুইয়াকে আবার ইয়ে করুক, শেখ হাসিনার ব্যাপারে এক্সআইজিপি কে রাজশাহী করছে না, তাকে রাজশাহী করুক। ডিপ স্টেট এখন কি কাজ করতেছে এটা উদ্ধার করুক। না, এখন সামগ্রিক দেশ ডিপ স্টেটের আওতায় পড়ে গেছে আমার ধারণা। এখন একদিক ওই ছোট কাপড় বড় করতে যাওয়া হয়, একদিক টানলে আরেক দিকে ছোট হবে, আরেকদিক টানলে আরেক দিক ছোট হবে। যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে, সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়
আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে দেবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা সে করতেছে, কিছুই কাজ হবে না। পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানি ফ্লো লাগবে না। এখন কি হচ্ছে না, আমি মনে করি আমাদের দেশ সবকিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। হামের চাইতে কিন্তু যে উপসর্গ, এরপরে যে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলেই তাকে আইসিইউতে নিতে হয়। এই আইসিইউতে না, আইসিইউ সংকট। আর আইসিইউতে নেয় তখন কি সেই বাচ্চা কিন্তু, শিশু কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। সুতরাং টিকাটা ছিল মূল কথা। এই ইউনিট সরকার কোনো কিছুতে কোনো ইয়ে করে নাই, মানে কর্ণপাত করে নাই। সে তাহলে টাকা করি, পুরা উপদেষ্টা পরিষদ টাকা করি রোজগার নিয়ে ব্যস্ত ছিল। সুতরাং তাদেরকে তো অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, কারণ সাক্ষী তো ইউনিসেফ আছে, সাক্ষী তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, সমস্যা নাই। এখন কেন যেন ইউনিট সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আপনি দেখেন, দুদকে কিন্তু মামলা হয়েছে, 2টা মামলা হয়েছে, কিন্তু সেই মামলারও কোনো অগ্রগতি দেখা যায় না। দুদক তদন্ত করবে না? তদন্ত করতে হবে তো তাদেরকে। আর বিশেষ করে আমি হামের ব্যাপারে বলবো যে অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কেন হামের টিকা আনা হয় নাই সারা দেশে? তাদের এইটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় অটোমেটিক এটা চিন্তা করা উচিত ছিল যে শিশুদের টিকা দেওয়া হয়। হ্যাঁ, টিকা দেওয়া হয়নি। আমি মনে করি এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটার বিচার হওয়া উচিত। এবং এই সরকার উদাসীন, সরকার কিন্তু সরকারের কোনো কিছুতে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মনে হয় না। আমার মনে হয় সচিব ভুইয়া বলেছিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত থাকতে প্ল্যান দিয়েছিল। আমার মনে হয় ডিপ স্টেট এখনো কার্যকর, ডিপ স্টেট কাজ করতেছে। এই কারণে ডিপ স্টেট আমার মনে হয় ইউনিট সরকারকে ইউনিসকে সাহায্য করতেছে, ইউনিট সরকারকেও সাহায্য করতেছে। ডিপ স্টেটের কারণে আমার মনে হয় এই সরকারও তারাও বন্দী, সরকারও বোধ হয় এদেরকে কিছু মানে কোন তদন্ত বা দুর্নীতি তদন্ত তো কোনো কিছু করতে পারছে না। দেখেন, আমি লিখেছি আপনার হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নিয়ে, আমি নিজের কথা কিচ্ছু লেখিনি, নিজের কোনো মন্তব্য আমি দেইনি। আমি শুধু একটাই কমেন্ট করেছি যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি 2-1টা উদাহরণ দিতে পারি, যতই বলুক না সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। ওখানে চুক্তিতে পরিষ্কার লেখা আছে আমরা কিন্তু ফ্রান্স থেকে আপনার বিমান কেনার কথা ছিল, এবং চুক্তিতে আছে যে না, ফ্রান্সেরটা কেনা যাবে না, মার্কিনেরটা কেনা যাবে। 14টা বোয়িং আমরা কিনে ফেলছি, চুক্তি করেছি। তার মানে চুক্তি এখন কার্যকর, যতই বলুক না কেন চুক্তি কার্যকর এখন। তারপরে ধরেন আপনি খেয়াল করে দেখেন যে মেধা সত্ত্ব এখন কিন্তু ইউজ করতে পারবেন না। অর্থাৎ আমাদের কৃষি হচ্ছে একমাত্র নির্ভরশীল জায়গা। কৃষির কোনো বীজ কিন্তু আমরা আর বাইরের থেকে নিজেরা, আমরা ধান পাট যাই বলেন নিজেরা বীজ সংরক্ষণ করি, এই বীজ ব্যবহার করতে পারবো না। যে বীজ রিপ্রোডাক্ট হয় না, 2বার ব্যবহার হয় না, এখন আমেরিকার থেকে আনতে হবে। আপনার মেধা সত্ত্ব আনবেন, এবং তারা যা দেয় তা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না বলেন। তারপরে ধরেন আপনার ওষুধে, আমরা তো ওষুধ ইম্পোর্টও করি, ওষুধের কিন্তু জেনারিক নেম থাকে, আর সারা বিশ্বে আমাদের ওষুধ তো এক্সপোর্টও হয় কিছু দেশে। তো এই জেনারিক নেম থাকলে ওষুধ চেনা যায়, কিন্তু জেনারিক নেম ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে পারলে তাকে 3-4 গুণ ট্যাক্স দিতে হবে। তার মানে আমাদের ছোট যে ফার্মা আছে, যেগুলো আছে, এগুলো চলবে না, বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা ওই জেনারিক নেম যদি ব্যবহার না করি, তাহলে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারবো না, এবং ওষুধ কারণ চিনবে না। আপনি ধরেন এখানে নাপা খেলেন, নাপা তো জেনারিক নেম না, নাপা আমাদের দেশি নাম, এই নাপা বিদেশ গেল, কেউ চিনবে? ডাক্তার তো লিখবে না। ডাক্তার এই জন্য বিদেশি ডাক্তারের কাছে দেখবেন জেনারিক নেম লেখে ওষুধের, যাতে পৃথিবীর সব দেশে জেনারিক নেমে ওষুধ তৈরি হয়, জেনারিক নেম দিয়ে খুঁজে বের করে।
সুতরাং এটা আমেরিকা যে দেশে নিষেধাজ্ঞা দিবে এবং যেখানে যে ব্যবস্থা নেবে বাংলাদেশ সেই মতে কাজ করবে। এক। দুই হলো অস্ত্র কম দামে চীন থেকে কেনা যাবে না, অস্ত্র আমেরিকা থেকে কেনা যাবে। এইসব আমি হাইলাইট গুলো আমি দিয়েছি, বুঝছেন? আমরা তো আমেরিকা না, আমেরিকাতে ঠিকই আপনার ওয়েবসাইটে দিয়ে দিছে। বাংলাদেশে একমাত্র রুমিন ফারহানা সে কথা উঠাইছে, তখন তাকে বলা হয়েছে আপনি নোটিশ করেন নাই। নোটিশ করতে তো 5 জন আপনার সংসদ স্বাক্ষর লাগবে স্বতন্ত্র, সেই স্বাক্ষর সে পাবে কোথায়? তখন তো সদস্য নাই, সে একা ছাড়া নাই। সুতরাং সেও আওয়াজ তুলতে পারে নাই। সরকারি দল, বিরোধী দল কেউ এটা আলোচনায় আনে নাই। তার মানে ওই যে আগে যেটা বলেছিল যে পররাষ্ট্র মন্ত্রী সাহেব, তিনি বলেছিলেন না যে রাজনৈতিক দলগুলোকে তারা জানে, যদিও জামাতের আমির এটা বলেছে আমরা জানি না, কিন্তু এরপরে সংসদে তো কথা উঠায় নাই কেউ। সুতরাং আমার ধারণা এটা জানাজানির মধ্যেই হয়েছে এবং এই চুক্তিতে আমরা ফেসে গেছি। যাই বলুক না কেন, এই চুক্তিতে আমরা ফেসে গেছি এবং আমাদের সব কিছু পণ্যের দাম থেকে শুরু করে সবকিছুতে আমরা মার্কিন বলয়ের ভিতরে ঢুকে গেছি। এখন পৃথিবীতে তো অনেকগুলো বলয়, বিশেষ করে আমি বলবো চীন, রাশিয়া একটি বলয় আছে, এবং আমেরিকাকে কেন্দ্র করে আমেরিকা তো সিঙ্গেল আউট হয়ে গেছে অনেকটাই আপনার ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো এখন আমাদের কি হবে আমার বলা মুশকিল। আমি অনুমান, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারবো না। তবে আমাদের বিপদ, এটাই বলবো। আমেরিকার সাথে চুক্তি হয়েছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন অলরেডি আমেরিকা থেকে 14টা বোয়িং কিনে ফেলেছে, যেটা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথা ছিল এবং চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং কিনতে হবে। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে। সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে দেবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা সে করতেছে, কিছুই কাজ হবে না। আর পশ্চিমবঙ্গের কথা বললেন, দেখেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, এটা একটা কনফিউজিং। এখন যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, এখন আমাদের দেশে যে পুশিন ইতিমধ্যে প্রায় 70 লক্ষ বাঙালিকে তারা মনে করেছে এরা মুসলমানকে আপনার ভোটার থেকে বাদ দিছে। এবং তারা, যেটা আমি শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর সিং বললেন যে আমরা এটা জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের সরকারের কাছে পাঠাবে পরীক্ষা নিরীক্ষার জন্য। তারা যারা বাংলাদেশি প্রমাণিত হবে না তাদেরকে তারা পুশিন করবে, তারা রাখবে না, পুশব্যাক করবে তারা। সুতরাং এটা তো একটা সংকট তো বটেই। আমরা তো বলি যে আমাদের এখানে বাংলাদেশি কোনো ভারতে নাই, কিন্তু তারা তো বলছে যে ভারতে আছে এবং তারা তো নীতিগতভাবে এখন বিজেপি সরকারে আসছে, আর ভারত থেকে যত মুসলমান আছে তাদেরকেও খাটাবে। কিন্তু আশ্চর্য হচ্ছে, আমি হিসাবে মনে না যে জামাত কিন্তু ভারতের বর্ডারিং এরিয়াতে সিট বেশি পেয়েছে সংসদে নির্বাচনে। এই হিসাবগুলো কিন্তু আমার কাছে মিলছে না। তবে আমরা মনে করব পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। আর ওদিকে মমতা ব্যানার্জি হচ্ছে কি, আসলে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে তার পার্টির ভিতরে কিন্তু নানান রকম দুর্নীতি, সংঘাত, সংশয় ইত্যাদি ইত্যাদি হয়েছে এবং তারাও কিন্তু এই ধরেন তিস্তা নিয়ে, ভারত তো এখন বলেই তিস্তা, গঙ্গা চুক্তি এগুলোর ব্যাপারে এই মমতা ব্যানার্জির অনড় কারণে এই চুক্তিটা হয় নাই। তো এখন চুক্তি টুক্তি তো করে লাভ নাই, কারণ তিস্তার উপরে সেই সিকিম থেকে তিস্তা নেমে আসছে, তিস্তায় অন্তত পক্ষে 6-7টা বিদ্যুৎ প্রকল্প, পানি উজান থেকে তুলে নেয়, পানি গজলডোবায় পানি থাকে না, গ্রীষ্মকালে বর্ষাকালে বর্ষার গজলডোবা দিয়ে পানি সুইচ গেট ছেড়ে দেয়, আমাদের দেশ ভাসায় ফেলে। সুতরাং আন্তর্জাতিক যে রিভার 40টা তারা ভারত রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, ওইটা যদি বন্ধ করা যেত তাহলে হয়তো সম্ভব। এছাড়া তো আরো পানি পাওয়া যাবে না। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো লাগবে না, পানি ফ্লো লাগবে না। আমি তো দেখি যে খাল কাটা এখন দেশের যে দুর্যোগ, সেখানে তো ঠিক আছে নির্বাচনী ইশতেহারে সরকার দিছে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। কিন্তু এলপিজির কার্ড তো এখন প্রয়োজন না, এটার ভিতরে কৃষি ক্ষেত্র ছাড়া আরগুলো কার্ড এখন না দিয়ে ঘোষণা দিলেই হতো যে আমরা ঠিক আছে, এখন আমরা নির্বাচনী ইশতেহার আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব না, আমরা কৃষিখাতকে, করোনা কালেও কৃষিখাত বাঁচায় রাখছে, কৃষিখাতের জন্য আমরা কার্ডটা দেব, এছাড়া আমরা পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করব। এগুলো প্রায়োরিটি তো ফিক্স করা উচিত ছিল। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমার কিন্তু আমি মনে করি আমাদের দেশ সবকিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। আমার তো মনে হয় তাই, যখনই চীনের সাথে আপনি ওই তিস্তা যে ব্যারেজ করার কথা, এটা মূলত হলো পাল্টা আপনার ব্যারেজ করার কথা। আপনার 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট হচ্ছে, সেখানে যদি আপনার অধিকার আছে, সেই আমরা লোয়ার রিভারের নিচু এলাকার ভাটি এলাকার লোক, আমাদের পানিতে, আন্তর্জাতিক পানিতে আটকাতে পারে না ভারত, সেটার যদি সমাধান না করতে পারি, আবার যদি আমরা যদি রিজার্ভার তৈরি করি, চীনের যে পরিকল্পনা, তাতে তো ওই পেছনে বাদ দিয়ে রিজার্ভার তৈরি করে নতুন সমস্যা তৈরি করা, এটা করতে গেলে তো আমেরিকা আরো চাপে ফেলবে। আমেরিকার চুক্তি করে ফেলতেন না, এগুলো পুরো স্টিক করে দিলে তখন আরো ঝামেলায় পড়ে যাবো আমার ধারণা। আমাদের মহামান্না প্রাক্তন যিনি প্রাণী মুখ্যমন্ত্রী, তার ভিডিওটা এই কারণে দেখালাম যে বেইজ্জতির আর বাকি কি রইল। কালকে তো সরকারিভাবে নোটিফিকেশন জারি হয়ে গেছে, গেজেট প্রকাশিত হয়ে গেছে। এই যে গেজেটের কপি আপনাদের সামনে আমি তুলে দিলাম, ক্লোজ আপ করে, স্টিল করে ক্লোজ আপ করে ভালো করে দেখে নিন। 7 তারিখ থেকে ওনার চাকরি গেছে। এই বেইজ্জতিটার কি খুব দরকার ছিল? বেইজ্জতের কোনো দরকার ছিল না। এখন আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। সকালে ময়দানে হবে। আজকে দিল্লি থেকে অমিত শাহ এসে পৌঁছালেন কলকাতায়। কলকাতায় পৌঁছানোর পর শুভেন্দুর সঙ্গে তার রসায়নের ভিডিওটা একবার দেখুন, তাহলে পরে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তিনি দেখা করেছিলেন আমাদের রাজ্যপাল, তার সঙ্গে দেখা করে স্তবক বিনিময় হয়েছে এবং শুভেন্দু তাই গীতা দিয়েছেন, শাল উপহার দিয়েছেন, তিনিও শাল উপহার দিয়েছেন এবং সৌজন্য বিনিময় হয়েছে। এগুলো কিন্তু সমস্ত সিগন্যাল যাচ্ছে কি মুখ্যমন্ত্রী হতে পারে। অমিত শাহের পিঠ চাপড়ানি দেখলেন। তারপর এবার একটু ওই ভিডিওটা দেখে নিন, যেখানে রাজ্যপালের সঙ্গে উনি দেখা করছে। এখন তৃণমূলের হয়ে গেছে মহা বিপদ। যেখানে যাচ্ছে, যে যাচ্ছে, শুধু রাস্তায় চোর 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 ধরিয়ে উঠছে। পাবলিক জয় শ্রীরাম বলছে, আর রাস্তায় নেতা মন্ত্রী সমর্থক যাকে দেখছে হয় ধরে দুঘা দিচ্ছে, আর না হলে পরে চোর চোর স্লোগান তুলছে। মারধর মারধর, এই মেরে ফেলবো, অমুক করবো তমুক করবো, হুঙ্কার চিৎকার চলছে। মানে রাস্তায় এবার বেরোনোর মুশকিল, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এবং এই অবধি কি বলে মন্ত্রী পর্যন্ত। সাধারণ মানুষ মানে সাধারণ সমর্থক যারা,